ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা। চক্রের শিকড় বাকড় ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত। পুরনো নোটে ধোঁকা খাবে না যে কেউ। আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন, আপনি এগুলো বসলেন, বসে বাইরে রাখলেন, এগুলো তো দেখা তদন্তের একটা প্রক্রিয়া ছিল যে আপনি জড়িত আছেন। আমি তো অফিস। রাজধানীতে জামায়াত সহ ৮ দলের কর্মসূচিতে পুলিশের বাধা। নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টাকে প্রতিনিধিদের স্মারকলিপি। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের কেউ কেউ। দলের সিদ্ধান্ত পরিবর্তনের আশায়ও আছেন অনেকে। জনগণের প্রতি সবার সম্মান থাকবে এবং সেই হিসাবে মনোনয়নের কোনো বিষয় বলে আমি মনে করি না। পার্টি যদি এখন বলে যে তুমি অমকের স্ত্রী, তুমি পারিবারিক কোটায় পড়িলা, এটা তো আমার রাজনৈতিক জীবনের একটা অপবিত্র অকালে ঘটে গেল। চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহতের ঘটনায় এলাকা থমথমে। এখনো ধরা পড়েনি কেউ। রাউজানে দুর্বৃত্তের গুলিতে শ্রমিক দল নেতা সহ ৫ জন আহত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন। ফায়ার সার্ভিস কর্মীদের পৌনে ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। মামদানির বিজয় দিয়ে স্থানীয় নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে ডেমোক্রেটিক পার্টি। ভার্জিনিয়া ও নিউ জার্সিতেও বাজিমাত। মধ্যবর্তী নির্বাচনে প্রভাব পড়ার আভাস। স্বাগত সবাইকে। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা। দেখতে অবিকল আসল টাকার মতো, হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়, দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। এ চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই। গেল ৫ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। এ নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী আখলাকুস সাফা। সঙ্গে ছিলেন হোসেন শাহিদ, আদিলুর মাহমুদ উজ্জ্বল। ছবি তুলেছেন লুৎফর রহমান। শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান, সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট। হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন, কতটা সত্য আর কতটা বাহুল্য। রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে, একজন রাসেল, অন্যজন হাসান। ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা। অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে। পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা। যে টাকাটা তৈরি হয় ইন্ডিয়ায়, ওই মালটা যদি নিতে চান তাহলে ৩৬,০০০ টাকা করে লাগে পড়বে। এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে, অল টাইম। যতদিন না ধরা পড়ে মানে ইন্ডিয়ার লোক, কতদিন আপনি পাইতে থাকবেন। ইন্ডিয়ানরা আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন, ব্যাংকেরও বাপের ক্ষমতা নাই যে ধরার মতো। এই যে এরকম সুতা থাকবে ভাই, এই যে এরকম দেখছেন, এই যে চিলচিল করতেছে এরকম। ওপাশ থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও। এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল। কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান। স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে। তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, এটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা বলবেন। অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা। তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে। যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের, কিন্তু এতেও কাজ হলো না। নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকেই। পরের দিন বদলালেন ৩টি স্থান। শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন ১,০০০ টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে। জাল নোট নতুনই হয় এমনই ধারণা সবার। হাসানের লোক যেগুলো দিয়ে গেলেন সেগুলো কিন্তু কিছুটা ব্যবহৃতই মনে হচ্ছে।
দেখতে অবিকল আসল টাকা। কতজন বোঝে এগুলো জাল নাকি আসল যাচাই করতে শেরপুরের একটি বাজারে টিম যমুনা। এইখানে এই টাকাটা জাল ছিল। এটা কি বুঝার কোনো বুঝতে পারছেন আপনি? এটা 2 নম্বর টাকা, বুঝার কোনো উপায় নাই, বুঝার কোনো উপায় নাই। দেখেন কিভাবে বুঝবো? এ ধরনের নকল টাকা চেনা এখন খুব জরুরি, কারণ জাল টাকা শনাক্তের যে পরিচিত 10টি উপায় আছে তার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে স্ট্রং বলা যায় এই পরিবর্তনশীল রং। বর্ডার ক্রস করে যেই টাকাগুলো ঢুকছে সেই জাল টাকাগুলোতে এই ফিচারটাও পাওয়া যাচ্ছে। মিলছে না শুধু ইউভি ফিচার, অর্থাৎ টাকার মধ্যে বেশ কিছু রশ্মি থাকে যেগুলো শুধুমাত্র মেশিন ছাড়া ডিটেক্ট করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পরিমাণ টাকা ঢুকেছে এর সংখ্যাটা কত? অনেকে বলেন 2.5 লাখ কোটি টাকা, কিন্তু বাস্তবে এর পরিমাণ কত কেউই জানেন না। এখন সবাইকেই সচেতন হতে হবে, না হলে ওই শাহিনা বেগমের মতো আপনিও হতে পারেন নিঃস্ব, আর রাষ্ট্র পড়তে পারে মহা বিপদে, অর্থনীতি পড়তে পারে এক সংকটের মুখে। এমন টাকা দিয়ে দিলে ধরতে পারবেন? এরকম টাকা এর আগে দেখছেন? প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে আছে শেরপুরের এই শাহিনা বেগমের কথা। অনেক কষ্টের টাকা জমিয়েছিলেন পোস্ট অফিসে, মেয়াদি সঞ্চয়ের টাকা তুলে জমা দিতে গিয়েছিলেন ব্যাংকে, যে নোটগুলো জাল হিসেবে চিহ্নিত করে ব্যাংক। বিড়ি বান্ধিছি, এবার করে তেহারা থুয়ে দিছিলাম। দেখা জিনিস খাওয়াইলাম না, নয় নাতিনারা দিবাইলাম না, নাতিন বানাই সব করলাম, ছায়া খেলাম, বিক্রা করে খেলাম, সব করে খাইছি, কিছু ভাত খাইছি না দুনিয়ার, আর কিছু করা বাহি নাই। শেরপুর পোস্ট অফিসে টিম যমুনা পোস্টমাস্টার বলছেন, টাকাগুলো কাউন্টার থেকেই দেওয়া হয়েছিল। নতুন পুরান মিলে এই টাকাগুলো কিছু মনে হয় নতুন ছাপানো টাকা আর কি, জাল টাকা এখানে আশেপাশে দিয়ে দিচ্ছে। সবচেয়ে করা হয় না, হাতে গুণা তো বোঝা যায় না, মেশিনটা নষ্ট। এই যে এরকম একটা অঘটন ঘটে গেল, তারপরও এখানে একটা মেশিন দেওয়া হয়। ভুক্তভোগী ওই নারী যেদিন 53,000 টাকার জাল নোট পেয়ে প্রতারিত হয়েছিলেন, ঠিক সেই দিনই এই পোস্ট অফিস থেকে 25,000 টাকা অর্থাৎ 1,000 টাকার 25টি নোট দেওয়া হয়েছিল আরও একজনকে, যেটি ধরা পড়ে ওই সোনালী ব্যাংকে গিয়ে। প্রশ্ন ওঠে পোস্ট অফিসে দায়িত্বরতদের ভূমিকা নিয়ে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গ্রাহক পোস্ট অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় সঙ্গেই ছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর রহমান। ব্যাংক ম্যানেজার বলছেন, সন্দেহজনক ঘোরাফেরা দেখে দুইজনকেই নিয়ে যান নিজ রুমে, ডেকে পাঠান পোস্টমাস্টারকে। ব্যাংকে পরীক্ষামূলকভাবে নিয়ে আসছিল, দেখি দোকানে যায় কি না। আমি যে ব্যাংকে চাকরি করি, আমি অনেক সময় ধরতে পারি, এটা ধরতে পারলে কেশিয়ার, এবং ওদের ডাউট হইলে তখন ওরা ফ্যাক নোট ডিটেক্টর দিয়ে আইডেন্টিফাই করে। এই হচ্ছে পোস্ট অফিস, আর ওই সামনে দেখা যাচ্ছে সোনালী ব্যাংক, এবং এই দুইয়ের মাঝখানে ব্যবধান 100 মিটারের মতো। ঠিক যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ওই ব্যক্তিকে নকল টাকাগুলো দিয়েছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর নিজেই, এবং এটা হয়েছে এইটুকু রাস্তার মধ্যে। উনি তো টাকাটা আপনাকে এইখানে দিতে পারতো, উনি আপনার সাথে সাথে কেন গেছিল? এটা আমি বলতে পারলাম না। উনি কি আপনি যখন গেছেন তখন কি আপনার আশেপাশেই ছিল? না না, আমার সাথে গেছে। আচ্ছা, যাওয়ার পরে কি ওখানে আপনার আশেপাশেই ছিল? হ্যাঁ, 2 মিনিটও নেই, আমি দেখছি ওরে। আচ্ছা, মানে উনি কেন গেছিল আপনার সাথে এটা জানেন? কেন? উনি বলছে যে আমার অনেক কাজ আছে, এই কথা। কিন্তু উনি তো ওখানে যে কোনো কাজ করে নাই, জানি না। আপনার সাথেই তো ছিল সে। হ্যাঁ। 33 বছর ধরে সোনালী ব্যাংকের ক্যাশ সেকশনে কাজ করেন আব্দুর রহমান। টাকাগুলো তিনিই শনাক্ত করেন। ওইরকম ভাবে বোঝার কোনো সুযোগ নাই, মানে ওইরকম ভাবে বুঝতে পারবে না, সাধারণ পাবলিক বোঝার নাই। একই দিনে 2 ঘটনায় পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও ট্রেজারার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হাফিজুর। স্বীকার করেছেন টাকাগুলো পোস্ট অফিস থেকেই দেয়া হয়। প্রশ্ন হচ্ছে, জাল টাকা কিভাবে ঢুকলো পোস্ট অফিসে?
যা উল্লেখ নেই জবানবন্দিতে। তদন্তে কি পাওয়া গেল? আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন, আপনি এলো বসলেন, বসে বাইরে রাখলেন, এটা তো দেখার কোনো সুযোগ। আর যদি মনে করেন বহন করার সময় হইতেন, তাহলে তো আপনি রিকভারি হইতেন, তাহলে মামলাটা তদন্তের একটা প্রক্রিয়া ছিল যে আপনি জড়িত আছেন। আমি তো অফিস। মানিক আর হাফিজুর জড়িত জাল টাকা চক্রে। দেখা যাক তাদের মোবাইলের কল লিস্ট। মিলল 3টি সন্দেহজনক নম্বর। সবচেয়ে বেশি যোগাযোগ দুজনের সঙ্গে, যাদের খুঁজতে যাওয়ার কথা প্রথমেই বলেছিলাম, রাসেল আর হাসান। লোকেশন ঝিনাইগাতি আর নালিতাবাড়ি সীমান্ত। রাসেল আর হাসানের মুখোমুখি হতে না পারলেও এটা বুঝতে কষ্ট হয় না ঝিনাইগাতি সীমান্তে তাদের কারবার রমরমা। এই সীমান্ত দিয়ে মাদক, প্রসাধনী, চিনি, মশলা চোরাচালান হয় আগে থেকেই। স্থানীয়রা জানান 24-এর 5 আগস্টের পর তা আরও বেড়েছে। ওই পণ্যের সাথেই জাল টাকা সীমান্তের ওপার থেকে ঢুকছে বলে জানান সাধারণ অনেক মানুষও। ইন্ডিয়ার লোক আর বাংলাদেশে ঢুকে না, আমাদের লোকজন যে এটা নিয়ে আসে, লোক থাকে অনেক সময় তারাই পার করে দেয়। আর যদি প্রয়োজন মনে করে না আমরা ঢুকে পার করা তখন তারা নিজেরাই ঢুকে। রোজ নিজে পার করে দিন কত টাকা, 50,000 টাকা, 40,000 টাকা, আবার ওখান থেকে তো গাড়ি কেটে দিয়েছে। এইভাবে তারা কাজগুলো করে। কয়েকজন ভুক্তভোগী আছেন যারা এ কাজে বাধা দেয়ায় পড়েছেন হামলার মুখে। হাসান মানে কি করে সে? মাথা বসা দিনে রাতে 24 ঘন্টা পোলাহান মারলে যাইতেছে, পুলিশের ফোন দিলে পুলিশ কয় ঠিক আছে আইতাছি, এই আইতাছি বন্ধু শেষ। ঝিনাইগাতি থানার ওসি বলছেন চোরাচালানে জাল টাকা এখনো পাননি তারা। পরে তার এলাকা দিয়ে ঢোকা সেই নোটগুলোই দেখাই তাকে। আমি কেন, যারা খুব এক্সপার্ট যারা, তাদের জন্য খুব ডিফিকাল্ট। আমি যে দেখলাম, এই যে দেখলাম এটা কি হচ্ছে। কোন সীমান্ত বড় কথা নয়, বড় কথা হচ্ছে জাল টাকা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সম্প্রতি চট্টগ্রামে র্যাবের এক অভিযান থেকে ধরা পড়ে 20 কোটি টাকা মূল্যের দেশি বিদেশি জাল নোট। বিষয়টা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থানও জানতে চাই আমরা। কি করছে তারা? বড় নোট যাতে কোনোভাবেই ফিজিক্যাল ট্রানজ্যাকশন না হয়, এই ব্যাপারে এলাকার মানে বর্ডার এরিয়ার মধ্যে যাতে এই প্রচারণাটা করা হয়, যে আপনারা ক্যাশলেস হন, পার্শিয়ালি হলেও ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু করেন। ব্যাংকিং চ্যানেল দিয়ে বা অন্য কোনো মাধ্যমে আপনারা বড় ধরনের ট্রানজ্যাকশন করবেন। 500,000 টাকার নোটগুলো আপনারা ফিজিক্যাল ট্রানজ্যাকশন করে ফেলেন, এবং কমিয়ে ফেললেই তো ওগুলি বর্ডার এরিয়া দিয়ে ওই নোটগুলি ঢোকার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। শেরপুরের শাহিনা বেগম কিন্তু এখনও অপেক্ষায়। তিনি কি ফিরে পাবেন সারা জীবনের সঞ্চয়? অবস্থা এখন এমন, কোনো টাকাই ধরতে ভয় পান শাহিনা বেগম। আমার জীবন নিল অশান্তি আছিল, অশান্তির শেষ নাই, আর পারি না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, শেরপুর। জাল টাকা নিয়ে যমুনা টেলিভিশনে রিপোর্ট প্রচারের পর সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া। বিশেষ অভিযান পরিচালনার কথা জানিয়েছেন তিনি। এছাড়া শেরপুর পোস্ট অফিস থেকে জাল টাকা দেওয়ার একাধিক ঘটনা তদন্ত করছে ডাক বিভাগ, জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি জানান, যেহেতু মামলা হয়েছে তাই আদালতের সিদ্ধান্তের পর ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগী নারী শাহিনা বেগম। শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। জানবো ওনার কাছ থেকে বিস্তারিত। উজ্জ্বল, যমুনায় আপনাদের রিপোর্ট প্রচারের পর কি কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন এই বিষয়ে, আর প্রশাসনের তৎপরতা কি ইতোমধ্যে শুরু হয়েছে কিনা? সোহান, আপনি জানেন যে যমুনা টেলিভিশনে আজকে যে জাল টাকা নিয়ে যে সংবাদটি প্রচার হয়েছে, সেই সংবাদটি প্রচারের পরপর কিন্তু সারা দেশেই বেশি তোলপাড় শুরু হয়। বিশেষ করে শেরপুর জেলাতে আমি যতটুকু ঘুরে দেখেছি, এবং বিশেষ করে ব্যবসায়ী এবং তাদের মধ্যে একটা সংখ্যা যেরকম টাকা যদি আসলে সবার হাতে হাতে ছড়িয়ে যায়, বিষয়টি নিয়ে তারা কিন্তু উৎকণ্ঠার মধ্যে আছে। আমি বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে নেতাদের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে এরকম জাল টাকা শনাক্তকরণে সাধারণ মানুষের পক্ষে তো আসলে বোঝা অনেকটাই কষ্টকর, কারণ মেশিন ছাড়া যে টাকাগুলো ধরা যায় না, সেই টাকাগুলো যদি বাজারে অবাধে ঘুরে, সেই টাকা নিয়ে কিন্তু তারা অনেকটাই উৎকণ্ঠার মধ্যে আছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মিজানুর রহমান ভূঁইয়ার সাথে। তিনি আমাকে যেটি বলেছেন, তাদের এই সংবাদটি তাদের নজরে এসেছে,
করেছেন এবং তারা তাৎক্ষণিক সীমান্ত এলাকাগুলোতে কিন্তু ব্যাপক নজরদারি বাড়িয়েছে এবং তারা বলছে তাদের যতগুলো গোয়েন্দা নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কে সক্রিয় করা হয়েছে এবং তারা যেটি বলছে যে জাল টাকা শনাক্তকরণের জন্য যতগুলো পয়েন্ট আছে, বিশেষ করে আমরা যমুনা টিভির মাধ্যমে যে বিষয়গুলো উল্লেখ করেছি, তারা সেগুলোকে অগ্রাধিকার দিয়ে তারা কিন্তু সেগুলি নজরদারি বাড়িয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে যে বলে রাখি, আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনিও আমাকে বলেছেন তারা এই যমুনা টিভির এই সংবাদটি সিরিয়াসলি নিয়েছেন এবং তারা তাদের সকল পয়েন্টে তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন এবং এই বিষয়গুলো যাতে জাল টাকা রোধে যা যা করা যায় সেটি করবেন। সোয়ার এই ছিল আমার কাছে সে উজ্জ্বল, আপনাকে অনেক ধন্যবাদ। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন জামায়াত সহ ৮ দলের প্রতিনিধিরা। দুপুরে যমুনায় গেলে তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ১১ নভেম্বর চলো চলো ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন। সকালে শাপলা চত্বরে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নেতাকর্মীরা। সেখান থেকে পদযাত্রা নিয়ে পল্টনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এরপর নেতাকর্মীদের মিছিল রাজধানীর মৎস্য ভবনের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। সেখান থেকে ৮টি দলের প্রতিনিধিরা যান যমুনায়। জামাত সহ দলগুলো নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, পিআর পদ্ধতি চালু সহ ৫ দফা দাবি জানিয়েছে। এগারো তারিখে এই রাজনৈতিক এই ৮টি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যেই পেয়েছেন। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। দর্শক, এই বিষয়ে সবশেষ আপডেট জানাতে সহকর্মী তানজিম শাফিন আছেন মৎস্য ভবনের সামনে, যাচ্ছি তার কাছে। শাফিন, স্মারকলিপি দিয়ে বেরিয়ে ৮ দলের প্রতিনিধিরা কি জানিয়েছেন, কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? সোহার, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস সহ ৮টি সমমনা দলের প্রতিনিধিরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়ার পরে কিছুক্ষণ আগে মৎস্য ভবনে এসে নেতাকর্মীদের সামনে আসলে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। স্মারকলিপি জমা দেওয়ার বিষয়টি তারা যেটি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপিটি তারা দিতে চেয়েছিলেন সেটি আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক থাকায় তারা সরাসরি তার কাছে দিতে পারেননি। এখানে আসলে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মহাপরিচালক, তবে তার কাছেও আসলে জামায়াত ইসলাম সহ সমমনা ৮টি দলের প্রতিনিধিরা স্মারকলিপি জমা দেননি। তারা চাইছিলেন যে সরকারের থেকে সরাসরি কোনো প্রতিনিধি এসে আসলে সেই স্মারকলিপিটি গ্রহণ করুক এবং সেই উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে উঠে এসে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সেই স্মারকলিপিটি গ্রহণ করেছেন সরকারের পক্ষ থেকে এবং তিনি সরকারের পক্ষ থেকে জামাত ইসলামী সহ আরও যারা প্রতিনিধি দলের নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথে কথা বলেছেন। তারা বারবার বলছিলেন যে রাজনৈতিক যে সংকটটি এই মুহূর্তে উপনীত হয়েছে সেটি দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি 5টি দাবি যারা যেই স্মারকলিপিতে উপস্থাপন করা হয়েছে সেই দাবিগুলো দ্রুত কার্যকর করার জন্য আসলে সরকারের বরাবর আহ্বান জানানো হয়েছে এবং উপদেষ্টা আদিলুর রহমান নিশ্চিত করেছেন যে সরকার রাজনৈতিক একটি আলোচনার মধ্য দিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর যতটুকু বৈপরীত্য রয়েছে সেগুলো যদি আরও কমিয়ে আনা যায় সেই তাগিদটি আসলে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এদিকে এখানে এসে নেতাকর্মীদের সামনে কথা বলেছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি যেটি বলেছেন যে এই দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হতে হবে। 10 নভেম্বর পর্যন্ত তারা একটি আলটিমেটাম আগেই দিয়েছিলেন। তারা যেটি বলছেন যে এই 10 নভেম্বরের মধ্যে যদি এই সকল দাবি বাস্তবায়ন না হয়, অর্থাৎ যেটি জুলাই সনদের আদেশ জারি করা, পাশাপাশি নভেম্বরের মধ্যেই গণভোট, আরপিও সংশোধিত আরপিও যাতে বাতিল না করা হয়, এই সহ আরও 5টি দাবি, এই 5টি দাবি বাস্তবায়ন না হলে 11 নভেম্বর তারা আসলে ঢাকার একটি ভিন্ন চিত্র দেখাতে বাধ্য হবেন বলে আসলে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে, এবং আজকের কর্মসূচি শেষ করা হয়েছে, এই ছিল আমার কাছে। সোহার। শাফিন, ধন্যবাদ।
মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কেউ বা দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের আশায় আন্দোলনে নামিয়েছেন নেতাকর্মীদের। তবে বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী দলীয় সিদ্ধান্ত মেনে নিশ্চুপ, এড়িয়ে চলছেন রাজনৈতিক কর্মকাণ্ড। আগ্রহী নন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে। বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সাথে কথা বলেছেন সহকর্মী আরিফিন শাকিল। বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার পর মাদারীপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম, চাঁদপুর ও মেহেরপুর সহ কয়েকটি সংসদীয় এলাকায় বিক্ষোভ করেন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা। প্রার্থী বদলের দাবিতে অবরোধ, ভাঙচুরের মতো ঘটনা ঘটে। বিএনপি ঘোষিত 237 জনের মনোনয়ন তালিকায় নাম নেই নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, সেলিমা রহমান, রুহুল কবির রিজভির মতো সিনিয়র নেতারা। যদিও অসুস্থতা সহ নানা কারণে কখনোই নির্বাচন নিয়ে তাদের আগ্রহ দেখা যায়নি। তবে নির্বাচনের প্রস্তুতি থাকলেও তালিকায় নেই ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা আব্দুস সালাম, আসলাম চৌধুরী, আমিনুর রশিদ ইয়াসিন, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আলোচিত নেত্রী রুমিন ফারহানা। জনগণের পালস কোন দিকে আছে সেটাই মূল্যায়ন করবে। বাদ পড়া নেতাদের একজন চেয়ারপারসন উপদেষ্টা চট্টগ্রামের আসলাম চৌধুরী, যার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন সমর্থকরা। নির্বাচনে আমি অবশ্যই অংশগ্রহণ করব, যদি ত্রয়োদশ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে। সীতাকুণ্ডের জনগণ যেহেতু আমার সাথে আছে, তো সেজন্য আমি বিশ্বাস করি যে জনগণের প্রতি সবার সম্মান থাকবে এবং সেই হিসাবে মনোনয়নও কোনো বিষয় বলে আমি মনে করি না। শুধু সিনিয়র নেতা নয়, অন্তত 7 থেকে 10টি আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন দৃশ্যপটে থাকা অনেক নেতাও। মিত্রদের সাথে আসন সমঝোতায় কপাল পুড়েছে অনেকের। এই নির্বাচনের পরে তো মেয়র নির্বাচন আছে, উপজেলা নির্বাচন আছে, বিভিন্ন কিছু আছে, এগুলোর মধ্যেও তো অনেককে নিয়ে আসা সম্ভব হবে। নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তায় আমি আছি, দেখা যাক, উনি অবশ্যই কিছু না কিছু একটা করবেন। এছাড়া এক পরিবারের এক আসন নীতির কারণে বাদ পড়েছেন আফরোজা আব্বাস, হাসিনা আহমেদ, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার মতো রাজনীতিবিদরা। এত বছর পার্টি করার পর পার্টি যদি এখন বলে যে তুমি অমকের স্ত্রী, তুমি পারিবারিক কোটায় পড়িলা, এটা তো আসলে আমার রাজনৈতিক জীবনের একটা অপবিত্র অকালে ঘটে গেল। মনোনয়ন বঞ্চিত প্রায় সবাইকে টেলিফোনে দল বা রাষ্ট্রীয় দায়িত্বে মূল্যায়নের আশ্বাস দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রপক্ষে শুনানি শেষ। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র সুসংহত করতে সংবিধানে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পেছনে যে যুক্তি দেয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্য প্রণোদিত ও ভ্রান্ত প্রসূত। বুধবার প্রথম দিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে। এর আগে বিএনপি, জামায়াত ও সুজন সহ বিভিন্ন বিশিষ্ট নাগরিকদের পক্ষের আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে তাদের আইনি যুক্তি তুলে ধরেন। মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, অভ্যুত্থানকারী জনগণ যখন ডিকটেট করে আমার সরকার এইভাবে চলবে, দ্যাট ইজ দি বেসিক লেজিটিমেসি অফ দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট ওইভাবে চলবে। খায়রুল হক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল, পক্ষপাতদুষ্ট এবং অপরাধপ্রবণ, যেটা সংবিধানের 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ মনে করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর সিডাপ মিলনায়তনে সিজিএস এর গোল টেবিল আলোচনায় তিনি বলেন, দেশে মিস ইনফরমেশন ছড়ালে সেটা সামাল দেওয়া খুবই কঠিন। বাংলাদেশের ডেমোক্রেসির জন্য ইকোনমিকে আরো এগিয়ে নেওয়া যেমন বড় চ্যালেঞ্জ, দেশের মানুষকে ভালোভাবে ইনফর্ম করা আরো বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে কিভাবে উত্তরণ করতে, এবং এই চ্যালেঞ্জটা আপনার করতে হবে হিউম্যান রাইটস এর সমস্ত কনভেনশনগুলো মেনে। যখন কোনো দল সংস্কারের কথা মুখ দিয়েও আনার সাহস পায়নি, তখন তারেক রহমান 31 দফা দিয়েছেন এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চেয়েছেন। কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স এবং পলিসির ওপর আয়োজিত সেমিনারে কথা বলেন।
আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিদেশিদের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে 4টি বিষয়ের উপর, যার মধ্যে পরস্পরের প্রতি সম্মানবোধ, স্বার্থ সংশ্লিষ্ট ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ও অভ্যন্তরীণ বিষয়ে যেন অন্য দেশ হস্তক্ষেপ করতে না পারে, এসব শর্ত অন্তর্ভুক্ত থাকবে। উচ্চাকাঙ্ক্ষী না হলে দেশ উন্নত হবে না বলে মন্তব্য করেন আমির খসরু। বলেন, দেশের উন্নতির লক্ষ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। দলের নেতা আরো বলেন, দায়িত্ব পেলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আগামীর বাংলাদেশ করতে কাজ করবে বিএনপি। অর্থনীতিকে গণতান্ত্রণের মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে, যেখানে সমস্ত প্রত্যেকটি নাগরিক সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। এবং এটার জন্য কিন্তু প্রোগ্রাম নেওয়া হয়েছে। এগেইন উনি কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্ট করছেন না, উনি কিন্তু প্রত্যেকটার উপরে কাজ করছেন। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হওয়ার ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। হামলার ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা শিবির ক্যাডার বড় সাজ্জাদের নির্দেশে ছোট সাজ্জাদের অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতের পরিবারের। গতকাল সন্ধ্যায় বায়েজিদ বোস্তামির চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সারোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। নিহত সারোয়ার ও অভিযুক্ত বড় ও ছোট সাজ্জাদ ৩ জনের নামেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিএনপি। ২০০৪ সাল থেকে বিদেশে পলাতক আলোচিত 8 মার্ডারের আসামি বড় সাজ্জাদ চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে গ্রেফতার হয় তার অনুসারী ছোট সাজ্জাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। এই হতাহতের ঘটনার পর এলাকায় সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর জড়িতদের শনাক্তের ব্যাপারে পুলিশ সবশেষ কি বলেছে? জড়িতদের শনাক্তে পুলিশ এরই মধ্যে মাঠে কাজ করছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এখানে আসেন ডিসি সহ পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, তারা এখানে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। দেখতে পাচ্ছেন যে ঠিক এই দোকানের সামনেই গতকাল এই হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ এখানে এসে যারা স্থানীয় তাদের সাথে কথা বলেছেন, আশেপাশে বিভিন্ন যারা সিসিটিভি রয়েছে বা সেই জায়গাগুলো তারা খুঁজছেন, সেই ফুটেজগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন, পরিবারের সাথে কথা বলেছেন। পুলিশ যেটি দাবি করছেন, তারা ঘটনার সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার জন্য তাদের যে তদন্ত সেটি অব্যাহত রয়েছে। এবং পরিবার দাবি করছে তাকে মারার আগে গত কয়েক মাস ধরে মুঠোফোন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি ধামকি বা প্রাণে মেরে ফেলারও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। সর্বশেষ মুঠোফোনে একটি নাম্বার থেকে হুমকির প্রায় ৩য় দিনের মাথায় কিন্তু গতকাল সন্ধ্যায় সরোয়ার বাবলাকে একেবারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। চট্টগ্রামে আপনি জানেন যে এর মধ্যেই গত 1 বছরে প্রায় 8টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার সবগুলি কিন্তু প্রকাশ্য গুলি করে বা অস্ত্রবাজি করে সেই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এবং এর পেছনে কারা জড়িত বা সেই বিষয়গুলো নিয়ে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাকে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে, যে যারা জড়িত এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি, সেই বিষয় নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন করছেন। এবং এই মামলা করার যে প্রক্রিয়াধীন সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার যে বিষয়টি তারা সবশেষ তথ্য জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে 5 জন আহতের ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে বাগোয়ান ইউনিয়নের চৌধুরী পাড়ায় ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের বুকে গুলি লাগায়, তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানায় রাতে রাজনৈতিক সভার প্রস্তুতি নিচ্ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারীরা। এ সময় হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে সেখানে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের অভিযোগ, বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এই হামলা করেছে, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে অপরপক্ষ। ওদের সবার বাড়ি এক জায়গায়। এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের আমরা বিচারের দাবি করতেছি। যে আহত হয়েছে, যিনি আহত করেছেন, উভয়ই রাজনীতি করে, ঠিক আছে, কিন্তু বিষয়টা রাজনৈতিক না, বিষয়টা হচ্ছে তাদের ব্যক্তিগত কোপ থেকে। অবৈধ অস্ত্র যতক্ষণ পর্যন্ত উদ্ধার হবে না, রাজনের এই দুর্দশা কখনো কাটবে না।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বেলা 12:30টায় বিদ্যুৎ কেন্দ্রে রাখা পরিত্যক্ত কাঠের স্তূপে হঠাৎই আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল নেওয়ার জন্য ব্যবহৃত কাঠ স্তূপ করে রাখা ছিল কেন্দ্র থেকে কিছুটা দূরে। সেখানে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে 14টি প্রস্তাবনা জমা দিয়েছে ইউএনডিপি প্রতিনিধি সহ সাইট সেভার্স ইকুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনসের প্রতিনিধিরা। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করেন বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা। এ সময় নির্বাচন কমিশনার সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসির কাছে দেওয়া প্রস্তাবনায় পোস্টাল ভোটিং এর বিষয়ে বিশেষ চাহিদা সম্পন্নদের বোঝানো, ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানানো, ভোট কেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুরক্ষা দেওয়া, প্রতিবন্ধী মহিলা ভোটারদের সহায়তার জন্য ভোট কেন্দ্রগুলোতে প্রশিক্ষিত মহিলা কর্মী থাকা সহ 14টি প্রস্তাবনার কথা উল্লেখ করা হয়েছে। প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। সকালে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। তারা বলেন, সঙ্গীত মানুষকে অপরাধ থেকে দূরে রাখে, মানবিক করে তোলে, অথচ সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করা হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সঙ্গীত ও পারফর্মিং আর্ট বাদ দিলে তা দেশের সংস্কৃতি ও মানবিক চেতনার বিকাশে বড় বাধা হয়ে দাঁড়াবে। তাদের দাবি, অবিলম্বে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ পুনর্বহাল করতে হবে এবং সংস্কৃতির প্রতি রাষ্ট্রীয় অবজ্ঞার অবসান ঘটাতে হবে। শিক্ষা এবং শারীরিক শিক্ষার মতো বিষয় দুটি বাদ দেওয়া হচ্ছে, তখন আমরা অনুমান করতেই পারি যে এটা আমাদের সংস্কৃতির উপরে অনেক বড় একটা প্রভাব ফেলবে। আমরা নাট্যকলা বিভাগ অথবা নৃত্যকলা বিভাগ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ, শুধু সাংস্কৃতিক কর্মী না, সারা বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মতো এই ইস্যুতে তারা ঝাঁপিয়ে পড়বে। দর্শক, সংবাদে কিছুক্ষণ আগেই জানিয়েছি, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। আগুনের সূত্রপাত সম্পর্কে কি কিছু জানতে পারলেন কিনা, আর সেখানকার কর্মকর্তারা কি বলছেন? সোহার, মূলত আগুনের যে বিষয়টি আসলে জানার পরেই সাধারণ যারা মানুষ রয়েছে তাদের মধ্যেও এক ধরনের একটু কিউরিওসিটি কাজ করছিল যে আসলে কেন আগুনের উৎপত্তি, কোথা থেকে আগুনের উৎপত্তি। আমরা যতদূর জানতে পেরেছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে মেশিনারিজগুলো ক্রয় করা হয়, সেই মেশিনারিজের যে বক্স অর্থাৎ কাঠের যে বক্সে নিয়ে আসা হয় এবং আরও যেসব উচ্ছিষ্ট যেসব কার্টুন বা আরও অন্যান্য যেসব জিনিসপত্রগুলো থাকে, সেগুলো ঠিক নদীর পাড়ে একটি জায়গাতে স্তূপ করে রাখা হয়েছিল। সেখান থেকে যে কোনোভাবে আগুনটি লেগেছে এবং সেটার আগুন লাগার যে কারণটি সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের যারা এসেছিলেন তাদের সাথে কথা বলেছি এবং ভেতরে আসলে এই কারণটি সম্পর্কে তারা অফিসিয়ালি কোনো কিছু এখন পর্যন্ত তারা বলেননি যে কি কারণে আগুনটি লেগেছে। এই আগুনটি লেগেছিল প্রায় 12:30 বা 12:40 এরকম সময়ে। এর পরপরই কিন্তু ঈশ্বরদী থেকে ফায়ার সার্ভিসের টিম এসেছিল এবং সেই গাড়িটি এখনো ভেতরে রয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে প্রায় 1টা বা 1:15টার দিকে সেই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং পাশাপাশি এখানকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ব্যবস্থাপনা রয়েছে তারা কিন্তু সেটি তখনই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তারাও চেষ্টা করেছে এবং আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে তারা সক্ষম হয়েছে। এবং এই স্পটটি যেটি চুল্লির থেকে প্রায় 300-350 গজ দূরত্বে, অর্থাৎ পদ্মা নদীর কোল ঘেঁষেই এই ময়লার স্তূপ এবং মেশিনারি যে পার্টসপত্র সেগুলো রাখা হয়েছিল, যে কারণে কিন্তু অতটা ভয় বা শঙ্কার কিন্তু কোনো কারণ নেই। সেটা যথেষ্ট নিরাপদ দূরত্বে কিন্তু এটা ঘটেছে। তবে যতটুকুই হয়েছে সেটাও কি সেই দিকটাও আরও কিন্তু নজরদারি বা সেই দিকটা যেন আরও ভালো বা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এই ধরনের কোনো ঘটনা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা যদি কোনোভাবে ঘটে থাকে, সেটাও কিন্তু অনেক ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। যে কারণে কিন্তু
এই যে ব্যবস্থাপনা রয়েছে সেই দিকে আরো সতর্ক থাকার জন্য সাধারণ যারা আশপাশ এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু সেটি বলছিল যে এই কম্পোনেন্টের মধ্যে আসলে আরো নিরাপত্তা ব্যবস্থা বা এই অগ্নি নির্বাপন ব্যবস্থা আরো ভালো করা দরকার এবং আরো সতর্ক থাকা প্রয়োজন এবং কি কারণে আগুনের উৎপত্তি এটা অফিসিয়ালি তারা আমাদেরকে জানালেই আমরা পরবর্তীতে এটা জানতে পারবো যে আসলে কিভাবে বা কেন এই আগুনের উৎপত্তি হয়েছিল। সোহার, ধন্যবাদ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুয়ায় কোলপেটুয়া নদীর বেড়িবাঁধ রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বুধবার দুপুরে হঠাৎই গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয়, আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝে। খবর পেয়ে ঘটনাস্থলে সকাল থেকে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। পাওবোর উপসহকারী প্রকৌশলী জানান, বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বেড়িবাঁধের ভাঙন কবলিত অংশ এখন ঝুঁকিমুক্ত। বাঁধটি টেকসই করতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভরাডুবির ধাক্কা সামলে স্থানীয় নির্বাচনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ডেমোক্রেটিক পার্টি। জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নিউ ইয়র্কে মানুষের মন জয় করেছেন জোহরান মামদানি। ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও একই প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট তার পাগলাটে স্বভাব না বদলে সামনের বছর মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়তে হবে রিপাবলিকান পার্টিকে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির ইতিহাস গড়া জয় দিচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিবর্তনের আভাস। জীবনযাপন সহজ করার যে স্বপ্ন দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এক বছরেও তার ছিটেফোঁটা বাস্তবায়ন দেখতে না পেয়ে যে হতাশ মার্কিনিরা তা স্পষ্ট হয়েছে মঙ্গলবারের স্থানীয় নির্বাচনের ব্যালটে। নির্বাচনী প্রচারণায় দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়ে মসনদে বসেছিলেন ট্রাম্প, অথচ এক বছরে উল্টো দাম আরও বেড়েছে। অভিবাসী ইস্যুতেও মার্কিন প্রেসিডেন্টের কঠোর অবস্থানে ক্ষোভ বেড়েছে মার্কিনীদের। এমন পরিস্থিতিতে ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রতিশ্রুতিকে লুফে নিয়েছে মার্কিন ভোটাররা। আর তাই নিউ ইয়র্ক সিটির মতোই ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও বাজিমাত করেছে ডেমোক্র্যাট প্রার্থীরা। বলা হচ্ছে, যেভাবে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের ঘরে ঘরে গিয়ে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন মামদানি, তা ডেমোক্রেটদের জন্য উদাহরণ হতে পারে। তরুণ ভোটার ও অভিবাসীদের মন জয়ের এই কৌশল আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনেও ডেমোক্রেটদের সাফল্য এনে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির অন্যতম কারণ ট্রাম্প নিজেই। গত এক বছরে বিভিন্ন সময় তার খেপাটে আচরণ জনগণকে হতাশ করেছে, আর তাই নিয়মিতই দেশটিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভও হয়েছে। রিপাবলিকান নীতি নির্ধারকরা এখনই ট্রাম্পকে না থামালে দলটি বড় বিপর্যয়ে পড়তে পারে বলেই মত বিশ্লেষকদের। রিপাবলিকানদের ডোনাল্ড ট্রাম্পের জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি যেন আগামী নভেম্বরে ব্যালটে থাকা প্রার্থীদের কথা ভাবেন সেটি নিশ্চিত করতে হবে। তার কথা বলা ট্রুথ সোশ্যালে পোস্টে লাগাম টানতে হবে। রিপাবলিকানরা যদি ট্রাম্পকে থামাতে না পারে, তবে আগামী বছর আরেকটি বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে তাদের। অবশ্য নির্বাচনে নিজ দলের ব্যর্থতার জন্য শাটডাউনকে দুষছেন ট্রাম্প। ব্যালটে নিজের নাম না থাকায় মানুষ রিপাবলিকান পার্টিকে ভোট দেয়নি এমন অজুহাতও দাঁড় করিয়েছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের পর এবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর এমন তোড়জোড়ের পর উল্টো সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা কমাতে ওয়াশিংটন, মস্কো, বেইজিংকে নিয়ে পরমাণু নিরস্ত্রীকরণে কাজ করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। 8 দশক আগে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা দেখেছে বিশ্ব। গণবিধ্বংসী এই অস্ত্রের বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে মুহূর্তেই ছাই হয়ে বাতাসে উবে যেতে পারে নিউ ইয়র্ক, লন্ডনের মতো বড় বড় শহর। একের পর এক চুক্তি, সমঝোতাও সম্পূর্ণ লাগাম টানতে পারেনি মারণঘাতী অস্ত্রটি তৈরি ও পরীক্ষার। একবিংশ শতাব্দীর একমাত্র দেশ হিসেবে পরমাণু অস্ত্র পরীক্ষা নজির রয়েছে উত্তর কোরিয়ার। সবশেষ 2017 সালে এমন বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশটি। সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত এবং ক্ষমতাসম্পন্ন ভয়াবহ একাধিক মিসাইল ও টর্পেডোর পরীক্ষা চালায় রাশিয়া। এতেই চটে গিয়ে গেল মাসে পেন্টাগনকে পরমাণু পরীক্ষার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। এতে আবারও পারমাণবিক যুদ্ধের শঙ্কা তৈরি হয় বিশ্বে। এবার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর পরমাণু অস্ত্র পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য দেশ যদি আগে পারমাণবিক পরীক্ষা চালায় তাহলে রাশিয়াও তেমন পদক্ষেপ নিতে প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিচ্ছি। আপনারা পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির সম্ভাব্য প্রস্তাবনা তৈরি করুন। এমন পরিস্থিতিতে আবার উল্টো হাঁটার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনা কমাতে সর্বোচ্চ পরমাণু ক্ষমতাধর দেশগুলোকে নিয়ে কাজ করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন, মস্কো, বেইজিং এর পারমাণবিক নিরস্ত্রীকরণের ইচ্ছা তার। আমরা বিশ্বে 1 নম্বর পারমাণবিক শক্তি, যা স্বীকার করতে ঘৃণা করি, কারণ এটি ভয়াবহ। রাশিয়া দ্বিতীয় এবং চীন বিস্তর পার্থক্য নিয়ে তৃতীয় অবস্থানে। আর কয়েক বছরের মধ্যেই তারা আমাদের ধরে ফেলবে। হয়তো আমাদের এই 3 শক্তিকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। দেখা যাক এটা কাজ করে কিনা। বিশ্বের মাত্র 9 দেশের কাছে রয়েছে 12,000-এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেড, যা দিয়ে বহুবার ধ্বংস করা যাবে পৃথিবী। বিপুল সংখ্যক এই মারণাস্ত্রের 87%ই রাশিয়া যুক্তরাষ্ট্রের দখলে। 3 দশক আগে শেষবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশ দুইটি। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছে দুপুরে বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।